সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুহাস সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা মাজদুন মিজানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর 52টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে 2টি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুবরানার চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। খুলনা রূপসা উপজেলার দেয়ারা গ্রামের মোহাম্মদ আবুল কাশিম শিকদারের 10 মাস বয়সের শিশু কারিমা তাবাসসুম কণার হাড় ছিদ্র হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ শিশুটির দ্রুত চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। এতে প্রচুর অর্থ ব্যয় হবে, যা শিশু কারিমা তাবাসসুম কণার দরিদ্র পিতা চা বিক্রেতা মোহাম্মদ আবুল কাশিম শিকদারের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য তিনি চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। শিশু কারিমা তাবাসসুম কণার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ আবুল কাশিম শিকদার, সঞ্চয়ী হিসাব নম্বর 20503160 200722918, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, KGA খুলনা শাখা, খুলনা। মোবাইল ফোন নম্বর 01911764179। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। একটু আগে যে আপনি আপনার জীবন বাঁচানোর কথা বলছিলেন না, তার একটা ক্রেডিট হচ্ছে ওনার। উনি যদি আপনাকে কালকে রক্তটা না দিত, আপনার কি যে হতো? না, ঠিক তেমন কিছু না। প্রত্যেক দেশেই কিছু সুপারহিরো ক্যারেক্টার থাকে। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। বিজনেসে প্রেজেন্টেশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাকে ক্লায়েন্টকে সব কিছু বুঝিয়ে ঠিকঠাক মতো বোঝাতে পারলেই ক্লায়েন্ট তোমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করবে। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, ওকে? না, আমি বুঝতে পেরেছি। আমি সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু বুঝতে পারলাম রে, মানে আমার ভাগনা তুই, তোর মধ্যে তো অনেক ট্যালেন্ট। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা।
এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক হাউস 44। নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা মাজনুন মিজান। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি অনেক ভালো, আপনি? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনাকে পেয়ে তো আরো অনেক ভালো লাগছে। Thank তো you. এনটিভিতে প্রচারিত হচ্ছে হাউস 44 ধারাবাহিক নাটক একটি। তো নতুন একটি টিম, এরকম একটি টিমের সাথে কাজ করে কেমন এনজয় করছেন? প্রথমে সেটাই শুনে নিই আগে। অনেক এনজয় করছি। টিমটা আসলে আমার কাছে নতুন না। আমি বান্নার সাথে 1 ঘন্টা করেছি, টেলিফিল্ম করেছি। তার চেয়ে বড় কথা হচ্ছে বান্না যখন এডি ছিল, ফামি ভাইয়ের সাথে কাজ করতো। আচ্ছা। সেটা ছিল এনটিভির একটি সিরিয়াল ছিল, হাউসফুল। তখন বান্নার সাথে আমার প্রথম পরিচয় এবং তখন কাজ করা। তারপরে একটা 1 ঘন্টা একটা টেলিফিল্ম এবং এই সিরিয়ালটা কাজ করছে। টিমটা আমার কাছে খুব বেশি নতুন না। মানে মজা মনে পাচ্ছি হচ্ছে না না। একটা নতুন একটি, মনে হচ্ছে পুরনো টিমের সাথে কাজ করছেন কিন্তু Right. নতুন একটি চরিত্রে। Right. তো চরিত্রের প্রসঙ্গটা যেহেতু আসলো, চরিত্রটা সম্পর্কে শুনি যে আপনার এখানে আমরা দেখেছি যে একটি চরিত্র, ছোট পরিবারের একটি ছোট ভাইয়ের চরিত্রে আপনি এখানে কাজ করছেন। এই গল্পটার নামেই বোঝা যাচ্ছে এটি একটি মানে ফ্যামিলি স্টোরি, যে হাউস 44 এই বাড়িটার নামে নাটকের নাম। এই বাড়িতে ফ্যামিলি মেম্বার যারা আছে, হায়াত আঙ্কেল আছেন, আমার বড় ভাই করে, আমি তার ছোট ভাই। আর হায়াত আঙ্কেলের ছেলে মেয়ে আছে, একটা পিচ্চি আছে, ওর 10 বছর বা 8 বছর এরকম বয়স হবে, যেটা গল্পে আমার ভাতিজা। ওর সঙ্গে আমার কেমিস্ট্রিটা খুব মজার। আচ্ছা। আর আমি অবিবাহিত, আমার বিয়ের অ্যারেঞ্জ করা হচ্ছে। আমার বড় ভাইয়ের 3টি মেয়ে আছে, অপর্ণা করছে, ফারিয়া করছে, সাবিলা করছে। তো টিম ইজ গুড। আমাদের এই ফ্যামিলিটাই অনেক মজার। মিঠোপা করছে ভাবি। তো আমার ক্যারেক্টারের হিস্ট্রি যদি বলি, যে সেটা হচ্ছে আমার ছোটবেলায় বাবা মা মারা যায়, আমি বড় ভাইয়ের কাছে মানুষ হই, বড় ভাইয়ের বাসাতে থাকি। এক ধরনের এই ভাবি এবং বড় ভাই বাবা মার মতো। তো বাসা টেক কেয়ার করা কিছুই করি না, এটা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব আছে পরিবারে। তারপরে বিয়ের অ্যারেঞ্জ করে, মানে ছোট ভাইদের জন্য যেরকম থাকে। যেরকম হয় আর কি। আচ্ছা। আমি কিন্তু ব্যক্তিগত জীবনে ছোট ছেলে পরিবারের, সো কোথাও গিয়ে আমার নিজের জীবনের সাথে অনেক মিল পাই। আচ্ছা, মানে ক্যারেক্টারটা আসলে নতুন না, নিজের জীবনের সাথে অনেকখানি রিলেটেড। না, কোনো ক্যারেক্টারই আমাদের কাছে আসলে নতুন না, সব ক্যারেক্টার তো আমাদের দেখে থাকা। তো এই ক্যারেক্টারটি অনেক বেশি কাছের। নাটকটি যখন কাজ শুরু করেন বললেন যে নতুন কোনো টিম না, কিন্তু তারপরও ইনভলভ হওয়ার এই নাটকটাতে, হাউস 44 নাটকটাতে আপনার ইনভলভ হওয়ার গল্পটা একটু শুনে নিই। সেটা আমার সাথে বান্না অনেক আগে আলোচনা করেছিল যে মিজান ভাই একটা কাজ করব, তো আমি আপনাকে একটা ক্যারেক্টার ভাবছি। তখন বান্না আমাকে একটা হিন্স দিয়েছিল যে স্টোরি লাইনটা এরকম হবে। তুহিন রাসেল হচ্ছে স্ক্রিপ্টটা লিখছে, আচ্ছা। ও আমার অনেক কাছের, ওরও এমনিতে ইন্ডিভিজুয়াল স্টোরি করেছে, 1 ঘন্টার টেলিফিল্ম এরকম করেছি, খুব ভালো লিখে। তো তখন বান্নার কাছ থেকে এক ধরনের শোনার পরে আমি ক্যারেক্টারটা নিয়ে বান্নার শোনার পরে এক ধরনের পোর্ট্রেট করে ফেলি আমি, যে ক্যারেক্টারটা কীরকম দেখতে হবে এবং কিভাবে কি করা যাবে। সেটা কতদিন আগে? সেটা শ্যুট করার 1-1.5 মাস আগে বা 2 মাসের মতো হবে। তখন আমি একটা 1 ঘন্টা করছিলাম বান্নার সঙ্গে। ওই শুটিংয়ের ফাঁকে বান্না বলছিল যে মিজান ভাই একটা সিরিয়াল করব, তো এই ধরনের একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা আমি আপনাকে নিয়ে ভাবছি। তখন থেকে বান্নার সাথে শেয়ারিং, এবং আমি যখন ওর শুনবার পরে ক্যারেক্টারটাকে পোর্ট্রেট করি, তখন মাঝে মাঝে ওর সাথে ফোনে কথা হতো, এমনি দেখা হতো। ওর বাসা আমার বাসা খুব কাছেই, তো সেইভাবে ডেভেলপ করে ক্যারেক্টারটাকে। আচ্ছা, আমরা তো শুনে নিলাম যে ক্যারেক্টারের গল্পটা কি, ক্যারেক্টারে ঢোকার যে গল্পটা সেটা তো শুনে নিলাম। এবার শুনি যে লোকেশন কোথায় কোথায় ছিল বা আছে এখন পর্যন্ত। প্রধান লোকেশন হচ্ছে এই হাউসটা যেখানে, সেটা মিরপুর ডিওএসএস, এখানে আমরা কাজটা করি। এমনিতে তাছাড়া আউটডোর যেগুলো আছে আশেপাশে, এবং ওদিকে উত্তরা যেতে হয়, মেইন রোডে আসতে হয়, এরকম এখনো পর্যন্ত এতটুকু মানে এক্সপোজ হয়েছে। যেটা বলছিলেন যে পারিবারিক একটি গল্প, তো নিশ্চয়ই কোনো না কোনো মানে মেসেজ তো অবশ্যই দেওয়ার চেষ্টা করা হয়েছে নাটকের মাধ্যমে, আমরা যেটা পাই। তো দর্শকদের কাছে আসলে কি ধরনের মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছেন এই নাটকটি দিয়ে? এটি একটি আটপৌরে গল্প। আটপৌরে গল্প, একটা পরিবারে যখন একজন চাচা থাকে, 3 জন ভাতিজি থাকে, একজন ভাতিজা থাকে, ভাই থাকে, ভাবি থাকে, এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবার। সেখানে এই সময়ে টিনেজার যে ছেলে মেয়েরা, তাদের ক্রাইসিসগুলি কি কি, পরিবারে কি হয়, আমরা তো আসলে ফোল্ডারটা দেখি, আনফোল্ড করে দেখি না ফ্যামিলি স্টোরি। তো বান্না এবং রাসেল যেটা করেছে, যে এরকম একটা পরিবারের ভিতরে কি কি ঘটে সেটা এখানে দেখাবার চেষ্টা করা হয়েছে। বাহ। সো দর্শক দেখে পাবে, নিজেদেরকে পাবে।
সেটাই শুনতে পাচ্ছিলাম যে দর্শকদের রিয়াকশনটা কেমন, মানে আপনার ক্যারেক্টারটা বা এই যে গল্পটা কিভাবে নিচ্ছে? আমার ক্যারেক্টারটা বেসিক্যালি দুটা জোনই রিপ্রেজেন্ট করে, একটা উইদিন হাউস, একটা উইদাউট হাউস। সো ওই জায়গাটা আছে। দর্শকদের রেসপন্স ভালো। দর্শক আসলে টেলিভিশনের দর্শকরা একটু আটপৌরে জিনিসই দেখতে চায়, জীবনের চাইতে একটু বেশি, একটু বাড়িয়ে সেরকমটা মনে হয় খুব বেশি দেখতে চায় না বলে আমার ধারণা। মানে নিজের জীবনের সাথে মিল থাকে এরকম কোনো জিনিস দেখতে পছন্দ করে। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা এখানে যে এতগুলো চ্যানেলের ভিড়ে, এতগুলি নাটকের ভিড়ে একটি নাটক দেখে সেটা আসলে কমেন্টস করা দর্শকদের কাছ থেকে, এটা কিন্তু অনেক বড় একটি পাওয়া। এখন এই মুহূর্তে পাওয়াটা একটু কঠিন কেন? আমাদের টেকনোলজির কারণে মানে এখন মিডিয়াটা অনেক ওয়াইড। আগে একটি টেলিভিশন চ্যানেল ছিল, তারপরে কয়েকটা বাড়লো আমাদের স্যাটেলাইট চ্যানেল, তারপরে এখন টেকনোলজির কারণে নেট, ইউটিউব, আপনি যখন যেখানে এন্টারটেইনমেন্টের কোনো কিছু কোনো অভাব কমতি নাই। নাই, পুরো ওয়ার্ল্ডটা হাতের মধ্যে। সো এই সময়ে যদি দর্শককে অ্যাটেনশন নিতে হয়, এই সময়ের মতো করে দর্শকের টেস্টের মতো করে প্রেজেন্ট করতে হবে। সময় উপযোগী করে তাদেরকে Right. দেখাতে হবে অবশ্যই। তো এটা তো শুনলাম যে হাউস 44 প্রসঙ্গ, এছাড়াও তো 1 ঘন্টার নাটক এবং ধারাবাহিক নাটকে কাজ করা হচ্ছে। তো এখন পর্যন্ত আর কি ধারাবাহিকে কাজ করছেন আপনি? এই মুহূর্তে যে কাজটি করছি এটা একটি অ্যাওয়ারনেস ওয়ার্ক। বিবিসি অ্যাকশন, মিডিয়া অ্যাকশন এটা তৈরি করছে এবং ফিনান্সও করছে ওনারা। শুটিং করছি কক্সবাজারে, অলমোস্ট শেষের দিকে, প্রায় 4 মাস ব্যাপী শ্যুট হলো। উজান গাঙের না, এটা দর্শকরাও জেনে থাকবে, এটা হচ্ছে 3rd সিজন। আচ্ছা, 1st 2nd চলে গেছে, 3rd সিজন। এটা আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে কাজটি করতে পেরে আমার ভালো লাগছে। এবং বিবিসি একটু হিউজ অ্যারেঞ্জে করে, একটু ভাস্ট লেভেলে, ভালো মজা পাচ্ছি কাজটা করে। আপনি তো সমান তালে 1 ঘন্টার নাটক এবং ধারাবাহিক নাটকে কাজ করে যাচ্ছেন। তো 1 ঘন্টার নাটকে কাজ করতে বেশি ভালো লাগে না ধারাবাহিক নাটকে কাজ করতে বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে। আমি যখন অভিনেতা, আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমি সব মাধ্যমে বা সব মিডিয়ামের কাজেই অভ্যস্ত এবং ভালো লাগে। দুটোর দুই রকম ভালো লাগা। 1 ঘন্টা বা টেলিফিল্মের স্টোরি হয় কি 3 দিন বা 2 দিন বা 4 দিন শ্যুট করে আমরা গল্পটা শেষ করে শেষ ফেলি। হয়ে যায়। তো গল্পতে ঢুকি, গল্প থেকে বেরিয়ে যাই, ইটস এ কমপ্লিট। ধারাবাহিক হচ্ছে আমাকে পুষতে হয় ভেতরে ভেতরে চরিত্রটা অথবা গল্পটার মধ্যে থাকতে হয়। এটা একটা সুবিধা হচ্ছে যে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করা যায় ক্যারেক্টারটা নিয়ে, এটা একটা পজিটিভ দিক। আবার একটু বোরও লাগে কখনো, দর্শকের যেমন লাগে আমাদেরও লাগে, কিন্তু সেইখানে বৈচিত্র্যটা, গল্প যদি দ্রুত আগায় এবং গল্প যদি বাঁক বের হয়, দেন ইন্টারেস্টিং হয়। আর 1 ঘন্টার ব্যাপারগুলি যে স্টোরিটা আমরা শেষ করে ফেলতে পারি 2 দিন 3 দিন শ্যুট করে। বাহ, অবশ্যই। এবং দর্শক দেখেও কিন্তু 1 ঘন্টা নাটকটা একটু বেশি, মানে রিয়াকশনটা একটু কম সময়ের জন্য থাকে, আর ধারাবাহিক নাটকটা কিন্তু লং টাইম থাকে রিয়াকশনটা। হ্যাঁ, আচ্ছা, এটা এবার তো কাইন্ড অফ টেস্ট ক্রিকেট, ওয়ান ডে ক্রিকেট, টি-20 ক্রিকেট। সেটাই। আচ্ছা, নাটকের কথা তো শুনে নিলাম, তো চলচ্চিত্রের কি অবস্থা? অলরেডি অনেকগুলো চলচ্চিত্রে কাজ করা হয়েছে আপনার, এখন কি আর কোনো কাজ করা হচ্ছে? খুব বেশি না, অনেকগুলো বলা যায় না আসলে। আমি হুমায়ুন স্যারের দুটো চলচ্চিত্র কাজ করেছি, এর মধ্যে একটি চলচ্চিত্র কাজ শেষ করেছি, আরেকটি চলচ্চিত্র কাজ ইমিডিয়েট শুরু করব। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে যেটা শুটিং শুরু হচ্ছে সেটা বাংলাদেশ গভর্নমেন্টের অনুদানের ছবি, ভুবন মাঝি আচ্ছা, ডিরেকশন করছে এবং স্ক্রিপ্ট করেছে ফখরুল আরেফিন। একটি মুক্তিযুদ্ধের কাজ। আমি অভিনেতা হিসেবে খুব চাইতাম যে মুক্তিযুদ্ধের কোনো একটা চলচ্চিত্রের সাথে যদি থাকা যেত এবং ভালো করে, তাহলে ভালো লাগতো। কারণ বাঙালি হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ। অবশ্যই। তো ওই অহংকারের জায়গায় যদি আমি থাকি, যখন আমি শারীরিকভাবে থাকবো না কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে, আমাদের দেশ থাকবে, তখন আমার একটা ভালো কাজ মুক্তিযুদ্ধ নিয়ে, সেটা দেখানো হবে, নতুন প্রজন্ম দেখবে, এই ধরনের একটা ভাবনা আমার মধ্যে ছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া, আরিফিনকে থ্যাঙ্কস যে ও আমাকে সিলেক্ট করেছে, এটা একটি ভালো কাজ হবে ইনশাআল্লাহ। আর রিসেন্ট শেষ করেছি আমার বন্ধু সুমনা সিদ্দিকী রবীন্দ্রনাথের মাধো গল্প অবলম্বনে একটা কিশোরদের জন্য চলচ্চিত্র শেষ করেছি। শিল্পকলা একাডেমি এটা ফিনান্স করেছে। দুটি চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা, আলাদা। একদমই আলাদা, আচ্ছা, একদমই আলাদা। তো এবার শুনে নেই মডেলিং এর কি অবস্থা, মডেলিং, বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনের যে এতগুলি অফার পান, কখনো কি নিজের একটা চয়েস থাকে যে না এখানে এই বিজ্ঞাপনে কাজ করব, এটাতে কাজ করব না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে না, কি? সে তো একজন শিল্পী আছেই। চয়েস শুধু বিজ্ঞাপনের বেলায় কেন, যে কোনো কিছুর বেলায় আছে। অবশ্যই। আমি সকালে নাস্তা করব কি, সেই চয়েসও তো আমার আছে।
আর কোন কাজটি করব সে চয়েস আছে। হ্যাঁ, প্রফেশনালি অ্যাক্টিং করি, তাতে আমাকে সার্ভাইভ করতে হয়, এটা আমার প্রফেশন। প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হয়। অনেক সময় পছন্দ হয় না সেরকম কাজও করতে হয়, হয় যে না তা না, হয়। বিজ্ঞাপনের বেলায় অপছন্দ করে কাজ করি না, পছন্দ করে করি। আর অ্যাকচুয়ালি আই এম নট মডেল, আমি অভিনেতা, অভিনয় করি। সো যদি বিজ্ঞাপনের অফারগুলি ওরকম আসে যে অ্যাক্টিং বেজ চরিত্রটা, সেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি, করলে যেটাতে ভালো লাগে। অভিনয়টা দেখানোর Exactly, জায়গাটা exactly. আছে। আমি নিজে বুঝি আমার সম্পর্কে যে আমি ওরকম কোনো সুন্দর চেহারার মানুষ না যে শুধুমাত্র চেহারা দেখিয়ে এই বিজ্ঞাপনটি করলে এবং সেটি জনপ্রিয় হতে পারে অথবা দর্শক দেখতে পারে। হ্যাঁ, বিজ্ঞাপন করি, বিজ্ঞাপন পছন্দ করি করছি। বেশ কিছু বিজ্ঞাপন এখন অন এয়ার হচ্ছে, আরও কিছু কাজের কথা হচ্ছে। এই যে পেশায় আছেন, অভিনয় পেশা অন্তরের সাথে মিশে আছে এবং আমরা দেখছি যে অনেক ভালো লাগছে আমাদের। অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যারা শুভ সন্ধ্যা দেখছেন তাদেরকে ধন্যবাদ। চেষ্টা করছি, আমি খুব চেয়েছিলাম অভিনেতা হতে, সেটা হতে পেরেছি কিনা জানি না, অভিনয় করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা যারা দেখেন, যারা ভালোবাসেন আমাকে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের দর্শকদের জন্য আমার ছোট্ট অনুরোধ যে সময়ের তোরে ভেসে না গিয়ে আমরা একটু ভালো কাজের সাথে থাকি। আপনারা সাথে থাকলে আমরা ভালো কাজ করতে পারবো। ভালো থাকবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার শুভ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।